নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে গভর্নমেন্ট কর্তৃক তোমাদের মোট 6টি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছিল। এটা হচ্ছে তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ষষ্ঠ অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের পরই তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অনুমতি পাবে। তো এই আজ তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দিয়ে থাকে। তো এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি। এবারও এই আজ তোমাদের জন্য শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের উত্তর নিয়ে এসেছে, যা দিয়ে তুমি সর্বোচ্চ নম্বর পেতে পারো। আমাদের অ্যাসাইনমেন্ট ফলো করে অনেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তো এখন আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সমাধান করব। অ্যাসাইনমেন্টটি সমাধান করার আগে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এক নজরে দেখে আসতে চাই। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 10ম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এবং 11শ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প থেকে। এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সম্পদ ও শিল্প। আমি আবারও বলতেছি, নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ক ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সম্পদ ও শিল্প। এই অ্যাসাইনমেন্টে তোমাকে মোট 2টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রথমের প্রশ্নটিতে একটি উদ্দীপক দিয়ে 4টি প্রশ্ন করা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইকো উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। প্রথমের প্রশ্নটিতে একটি উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে। খতে বলা হয়েছে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কি, ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে উদ্দীপকের জ্যাড অঞ্চলের বর্ণনা দাও। ঘতে বলা হয়েছে উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, মতামত দাও। তো এখন আমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর দিব। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। আমরা এক নজরে তোমাদের উত্তরগুলো দেখে আসতে চাই। এই হচ্ছে আমাদের উত্তর, অনেক সুন্দর এবং স্মার্ট উত্তর। আশা করি তোমরা অবশ্যই এই উত্তরটি লিখলে সর্বোচ্চ নম্বর পাবে। তো তোমাদের প্রথম প্রশ্নটি ছিল ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে। উত্তরটি হবে ক্রান্তীয় অঞ্চলে যে ঋতুগুলো বিরাজমান করে অথবা প্রবাহিত হয় সেই ঋতুকেই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। এটা ছিল 1 এর উত্তর। খতে বলা হয়েছে বাংলাদেশের ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কি, ব্যাখ্যা করো। এটির উত্তর হবে বাংলাদেশের ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কি, ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পর্বতক্রান্তি রেখা অতিক্রম করায় দেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত হলেও মহাদেশীয় অক্ষাংশীয় অবস্থানের দিক থেকে এটি উত্তর অক্ষে অবস্থিত। অক্ষাংশীয় মানানুসারে এদেশের অবস্থান 20 ডিগ্রি থেকে 34 ডিগ্রি উত্তর অক্ষরেখা হতে 26 ডিগ্রি থেকে 38 মিটার উত্তর অক্ষরেখার এবং দ্রাঘিমাংশীয় মানানুসারে 88 ডিগ্রি থেকে 1 মিটার পূর্ব দ্রাঘিমা রেখা হতে 92 ডিগ্রি থেকে 41 মিটার পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানে কর্কটক্রান্তির রেখা দেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, তাই বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। এটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এই প্রশ্নটি এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত লিখবে। এই উত্তর থেকে এই পর্যন্ত তোমরা লিখলে হয়ে যাবে। তো তোমাদের গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের জ্যাড অঞ্চলের বর্ণনা দাও। এখানে জ্যাড অঞ্চল উদ্দীপকে কি বলা হয়েছিল, পরিবাহিত মাটি। এই তোমাদের গ নম্বরের প্রশ্ন। উদ্দীপকের জ্যাড অঞ্চল অর্থাৎ পলিবাহিত মাটি দ্বারা গঠিত অঞ্চল। নদীর বদ্বীপ অঞ্চল প্লাবন ভূমিতে পলিমাটি দেখা যায়। নবীন পলিমাটি খাদার ও অনুর্বর প্রাচীন পলিমাটির ভাঙ্গন নামে পরিচিত। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত লিখবে আর কি। একটু পজ করলাম, তোমরা একটু দেখে নাও। এখানে এই চিহ্ন না দিয়ে এখানে একটা দাঁড়িয়ে দিবে। দেশের 80% অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল। পলিমাটি হালকা ও আর্দ্রযুক্ত উর্বর মৃত্তিকা। পলিমাটি মাঝারি আকারের কণা সম্পন্ন এবং এই মাটি বেশ শুকনো হয় ও আর্দ্রতা ভালোভাবে ধরে রাখতে পারে। এই মাটির কণাগুলি সহজেই মিশে যেতে পারে এবং বৃষ্টির সাথে ধুয়ে যাওয়ার ঝুঁকি থাকে। নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে। পলিমাটি খুব উর্বর হয়। এই মাটিতে পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন ইত্যাদি থাকে। পলিমাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব ধরনের ফল চাষ হয়। বিশেষত নদীর পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য অধিক উপযোগী। এই মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণে চাষ হয়। এটা ছিল তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে। এটা প্রথমে লিখে নিবে, লিখার পরে এটা যদি লেখা হয়ে যায় তোমরা এই পর্যন্ত লিখবে আর কি। একটু দেখে নাও, আমি পজ করলাম, তোমরা অবশ্যই পজ করে লিখবে আর কি। তোমাদের ঘ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, মতামত দাও। এই তোমাদের ঘ নম্বর প্রশ্ন। উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, মতামত দাও। সাদৃশ্য নিম্নরূপ। অঞ্চলের ভূমির ক্ষেত্রে প্রধান নদীর আশেপাশে ও নিকটবর্তী এলাকায় যেখানে বার্ষিক প্লাবনের সময়কালে নদীর গতি পরিবর্তনের ফলে পলি সঞ্চয় এবং ক্ষয় সংঘটিত হয়ে থাকে, সে সমস্ত এলাকা জুড়ে সক্রিয় প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমিতে নতুন নতুন সঞ্চিত পলি রাশি বিভিন্ন স্তরে স্তরে
স্তরীভূত হয়ে থাকে সাধারণত সূক্ষ্ম পলি এবং কর্দম সঞ্চয়ন মিহি স্তরে স্তরীভূত হয় এবং বালি ও পলি মিশ্র স্তরে সজ্জিত হয়। এইটুকু লেখার পরে এটি এমন একটি অবস্থা যেখানে মাটি গঠনকারী প্রধান নদী খাত অন্যত্র সরে যাওয়ার নবীন এবং প্রবীণ প্লাবন সমভূমি সমূহ মূলত স্থিতিশীল ভূমিতে পরিণত হয়েছে। পক্ষান্তরে ওয়াই অঞ্চলের আমরা এতক্ষণ এক্স অঞ্চলের বর্ণনা দিলাম, তোমরা একটা কাজ করবে, আর সেটা হচ্ছে আমরা পিডিএফ করার সময় একটা ভুল করছি, আর সেটা হচ্ছে এখানে লিখে দিবে এক্স অঞ্চলের ভূমির ক্ষেত্রে। আমি আবারও বলতেছি, এখানে তোমরা অবশ্যই লিখে দিবে এক্স অঞ্চলের ভূমির ক্ষেত্রে। এই জায়গায় আমাদের লিখবে এক্স অঞ্চলের ভূমির ক্ষেত্রে, ঠিক এটার মতো করে। আমরা যেমন লিখছি পক্ষান্তরে ওয়াই অঞ্চলে, তোমরা লিখবা শুধু পক্ষান্তরটা বাদ দিয়ে লিখবা এক্স অঞ্চলের ভূমির ক্ষেত্রে। পক্ষান্তরে ওয়াই অঞ্চলের ভূমির ক্ষেত্রে সাধারণত ধূসর বর্ণের পৃষ্ঠ মৃত্তিকা এবং ধূসর ম্যাট্রিক্স ও ধূসর গ্রেন সমৃদ্ধ কম বৃদ্ধি অনুভূমিক স্তর বিশিষ্ট অন্তর্মৃত্তিকা দ্বারা গঠিত। এই মৃত্তিকা ব্যবহারকে চিন্তা তুমি একটু লিখে নাও, হ্যাঁ না পড়ি। তোমরা লিখো, আমি পজ করলাম। সত্য কথা বলতে সারা রাত জেগে ভিডিও করি তোমাদের জন্য। এখন বাজে বইটা দেখে নিই 6:55, সকাল 6:55, অর্থাৎ আমি আজকে এই রাতে ঘুমাই শুধু ভিডিও করতে করতে রাতটা পো হয়ে গেছে। এত কষ্ট করি তোমাদের জন্য, তারপরও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, লাইক দাও না, সেটা খুবই কষ্টকর আসলে আমাদের জন্য। এটা তো ইনফর্মাল কথা, তারপরও বললাম যদি বাইরের কষ্টটা কষ্ট মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দিবে, বন্ধু বান্ধবদেরকে বলবে যে ভিডিও আছে। অ্যাসাইনমেন্ট তোমাদের এখন শেষ, এরপর আমরা বিষয়ভিত্তিক ভিডিও দিব। এটুকু লেখা হয়ে গেলে এটা লিখবে, এরপর আমরা তোমাদের বিষয়ভিত্তিক ভিডিও দিব। তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাস নিয়ে ভিডিও দিব আর কি। তো আশা করি তোমরা সেগুলো থেকে অবশ্যই উপকৃত হবে। এটুকু লেখা হয়ে গেলে 2 নম্বরের প্রশ্নটিতে যাব। এটা ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন, এটা ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। যে এখানে আর কি 2 নম্বর যেটা ছিল, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। এটা উত্তর হচ্ছে এই যে এটা। এখানে করা না, এটা করা হবে আর কি। এটা দাঁড়িয়ে না দিয়ে এখানে আকার হয়ে গেছে। আমরা স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছি, তাহলে তোমরা সুন্দর করে দেখতে পাবা। এই যে এটা কেমনে দেখাই বলো তো? তোমাদের বইয়ের মধ্যে দেখবা যেটা দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যে এই চিত্রটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে এটা মানচিত্র অঙ্কন করে তারপর এটা লিখে নিবা। একটু বড় করে দেখো, দেখা যাবে না। যত সম্ভব চেষ্টা করছি স্ক্রিনটার ভিতরে আনার জন্য। তো এই ছিল তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ক অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে। আবার একটা কথা বলতেছি, সারা রাত জেগে ভিডিও বানাইছি শুধু তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।